দিল, বলে ছোলা বলা দিলেন কেন? আমি তো কলা থেকে আনাম, বলে ছোলা বলা এই জন্য দিলাম আপনি এই কলাটা খায়া ছোলা না দিলে ওইটা খায়া যে কোনো জায়গায় কলার শোকলাটা ফালাই দেন, ফালাইলে যে কোনো কেউ পিছ লাগাইতো ঠ্যাংটা ভাঙতো, কারণ আপনাদের মধ্যে তো বোধ বুদ্ধি নেই। এই জন্য লগে একটা ছাগল রাখি শোকলাটি খায়, কারণ ছাগলের মধ্যে আপনার যেতে বেশি, ও খাবে আর আপনি ছোলা বলাটা খেতে খেতে চলে যান, কলা শোকলা বলার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বোধ বুদ্ধি। তো লালু আর বুলু বিদেশে গেলে আমাদের অনেকে বোধ বুদ্ধি বাড়ে, আবার অনেকে হঠাৎ করে এসে গেলে বোধ বুদ্ধি কমে। লালু আর বুলু দুই বন্ধু প্যারিস গেছে, তো আইফেল টাওয়ারের উপরে উঠছে, এক বন্ধু উঠে গেছে আর এক বন্ধু নিচে আছে। তো উপরে বুলুরে লালু খুঁজতেছে, খুঁজে দেখে যে পায় না। তো হঠাৎ করে চিৎকার করছে, লালু লালু করে চিৎকার করছে, অনেক জোরে চিৎকার করছে। আশেপাশের লোকজন বিদেশিরা সব টাকায় আছে। এবার তুমি সাউট করছো কেন? আমার বন্ধু বুলু নিচে আছে, ডাকতে দিতে উপরে আছে, আইফেল টাওয়ারের মাথায় কিন্তু আর একটা কিন্তু নিচে একটা করে টাকা দিচ্ছে। তখন ওগুলো কাম করে বাইনোগুলোটা নাও দেখো, তারপরে লোকেট করো কোথায় আছে। তো বাইনোগুলো নিয়ে দেখে যে ও খুব কাছে, তখন চিৎকার করে ডাকে বুলু বুলু, মনে করে কাছে আছে আর কি, বাইনোগুলারের ডিস্টেন্সে। তো দেখে আমরা বাঙালি একাই 100, কিন্তু 100 বাঙালি এক হইতে পারে না। এক মহিলা বিদেশ থেকে দেশে গেছে, গিয়ে তার ড্রয়িং রুমে সুন্দর একটা ছবি আঁকছে। ছবিটা কি? কাস্কি মাছ, নিচে লেখা আছে একতা। তো তার বন্ধু জিজ্ঞেস করলো যে ভাই এই কাস্কি মাছের ছবি এঁকে নিচে একতা লিখছেন, কারণটা কি? ওই যে আমার মেয়ে এই দেশে এসে কোনো কিছুর মধ্যে একতা খুঁজে পায় না, পাইছে কাস্কি মাছের মধ্যে একতা। বলে কাস্কি মাছ একতা হইল কেন? ওই দেখেন এই কাস্কি মাছ পানিতে ভাসে একসাথে দলবদ্ধভাবে, এদেরকে রান্না করা হয় একসাথে, এদের যখন খায় তখন উদর হয়ে যায় একসাথে, এই জন্য এদের মধ্যে ইউনিটি আর কিছুর মধ্যে নাই। তো দেখে আমি আপনারা এখানে তো অনেক দেশের লোক আছেন, আমাদের দেশের ধরেন চিটাগাং, নোয়াখালী, বরিশাল, সিলেট এবং বিভিন্ন জায়গার লোক আছেন। আমরা সবসময় চেষ্টা করি কি আমাদের নিজের জায়গাটাকে বড় করতে। যেমন এখানে যে বিভিন্ন সমিতি বললাম, তো একবার একটা যাত্রা পথে অনেক লোক বসে আছে, এর মধ্যে নোয়াখালীর লোক আছে, সিলেটের লোক আছে, বরিশালের লোক আছে, চট্টগ্রামের লোক আছে। তো হঠাৎ করে নোয়াখালীর লোক বলছে তার দেশের ঘি নিয়ে যে সার না ভাই আমগো দেশের বিয়ের কথা গিয়া কইতাম, তো আয় যে বর্তনের ভিতরে ঘিরে একটি বুঝিনি, আপনি যে বর্তনে ঘি রাখবেন এই ঘি বর্তন যে বাড়ির থাকবো বুঝিনি, এই বাড়ির জন্য তার 4 বছর গ্রাম পর্যন্ত ঘির গন্ধে মুখ কমে যাবে। তখন সিলেটের লোক বলছে কিতা হইবা, আমরা দেশের বিয়ের কথা কিনা হইতাম ভাই, আমরা দেশের বিয়ের রঙের বুঝাইনি, আপনি যেই বর্তনত আপনি ঘি রাখতেন নাইনি, ওইটা যদি আপনি সুরমা নদীর ভিতরে বাঁচাই দেন, পুরা নদীর থেকে হয়তো কি ওর গন্ধ হইব, আপনি কিতা মাতো। এরপরে চিটাঙ্গের এক লোক ছিল, সে উঠে বলছে ওরা কি হতে আর দেশের কি কথা কি হইতে হতে ডেঞ্জারাস হয়ে হয়তো হয়তো যে বর্তমানের ভিতরে হয়তো গরু আছে না, মানে ওরা সব গরুর তুন দেখতে দোয়াবি হয়তো দুধের তুন পর্যন্ত করছেন ইউ ক্যান নট বি খেলারেস হয়েছে। এরপরে হ্যাঁ বরিশালের লোক ছিল, সে উঠে বলছে কয় বেটা কষ গিয়া আমাকে দেশের ঘির কথা শুনবি, আমাকে দেশের ঘি ওদের কি বলতো, তুই যেই বাড়ির মধ্যে ঘি রাখছো এই বাড়িতে গেলে তো ঘির গন্ধ কইবেই, পুরো গ্রাম পর্যন্ত ঘির গন্ধে মক্ষ হয়ে যাবে বলতো। এরপর ঢাকার এক লোক ছিল, সে চাদর মধ্যে দিয়ে শুয়েছিল, সে উঠে বলছে যাবে ওই কি তোদের লাগছো ঘির কথা, আমগো দেশের ঘির কথা শুনবি, আমগো দেশের খাবারের শুকুর মিয়া তোর মানে ঘির পরোটা ডেলগুড়ির কথা খাইছস কেউ না খাইনি তুই গিয়েছে হবো তো চুরি বাজাতো, তো সবাইটা বাজালো। সে বলছে 3 মাস আগে ঘির পরোটা ডেলগুড়ি গেছিলাম, অহন্তরিত লেগে রেখে স্লিপ করে বাজে না। একবার এক গ্রাম থেকে এক সহজ সরল লোক ঢাকা শহরে আসছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ঢাকা শহরে আসছে, আসার পর সেই লোক পথচারী একটা পথচারীকে জিজ্ঞেস করলো যে ভাই আমি একটু ইসলামপুর যাইতে চাই, কিভাবে যাব? তো পথচারী তাকে বলতেছে যে আপনি ইসলামপুর যাবেন, কেমনে যাবেন? আপনি যদি রিক্সাতে যান ডাইনে যেতে বলে বাইরে যাবেন, ভিআইপি রোড আছে, আপনি যেতে পারবেন না। আপনি যদি সিএনজিতে যান ওইটার মধ্যে আপনি পারবেন না যেতে, কারণ ওইটা আপনাদের গ্রাম্য মনে করে 20 টাকার ভাড়া 40 টাকা চাইবে। আপনি যদি টেম্পোতে যান 6 জনের জায়গায় 12 জন উঠে আপনি ঠেলা ঠেলে করে বইতে পারবেন, আপনার পুরো বডি থাকবে বাইরে থেকে একটা থাকবে ভিতরে, যে কোনো সময় ঘুরে দিতে পারে। আপনি যদি পোস্টারে যান তো ওইটার ছাদের হাইট হচ্ছে কম, সবসময় দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় দেখতে গেলে খাড়াই দেখতে গিয়ে আপনাকে গেডি ব্যাগ হয়ে থাকবে এবং অলওয়েজ ওইভাবে দেখতে হবে, যখন নামবেন তখন গেডি ব্যাগে ফিরে নামতে হবে। আপনি যদি ট্রাকে যান, আপনি যদি হাইটে যান ট্রাকের জন্য যেতে পারবেন না, যে কোনো সময় আপনার ওষুধ করলে দোকানের ভিতরে ঢুকে যাবে। আপনি যদি হাইটে যান আপনি হাইটে যেতে পারবেন না, যে কোনো জায়গায় ম্যান হোল আছে, আপনি যে কোনো সময় করে যাবেন, তারপর করে গিয়ে ড্যামরা ওই বুড়িগঙ্গা নদীতে বাইকে উঠবেন, পরের দিন পত্রিকায় উঠবে বস্তা বলা লাশ।
সুতরাং আপনি যাইতে পারবেন না। লোকটা চিন্তা করলো সে যাবে কি করে, হাঁটতে শুরু করলো। এই যে এসে সে এক ডাক্তারের দোকানে গেল, সেখানে ডাক্তার সাহেব বসে আছেন, চেম্বারে চশমাটা এইভাবে দিয়ে পত্রিকা পড়ছেন। হঠাৎ করে লোক ঢুকলো, বললো, এটা মনে বললো যে শিক্ষিত লোক, তার কাছে বললে কাজ হবে। ডাক্তার সাহেব, আমি একটু ইসলামপুর যাইতে চাই। ডাক্তার সাহেবের দিকে তাকায় বললো, কই যাইবেন? ইসলামপুর। কম্পাউন্ডার এদিকে আসো। বলে, স্যার এর ইসলামপুর যাওয়ার বাতি করছে, কোনো প্রবলেম হয়েছে, তুমি এর স্টেশনে শোয়াই দাও। তাড়াতাড়ি শোয়াই দিয়া একটা ইঞ্জেকশন দিয়া 40 টাকা ভিজে থেকে বেরিয়ে করে দিয়েছে। লোকটা হাত জলতে জলতে বেরিয়ে গেছে, ওর কিন্তু কিছুই শুনলো না। এরপরে লোকটা আবার হাঁটা শুরু করলো। হাঁটার পরে গিয়ে দেখে ফুটপাতে এক লোক মৌলবি টাইপের, সান্তারা মাথার টুপি, হাতে দেখতে ভেঙ্গলা, নিচে আছে চাবি। তার কাছে গেল, বললো বলে মুসল্লি মানুষ, এর কাছে ঠিকানা পাওয়া যাবে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ও বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, আমি একটু ইসলামপুর যেতে চাই। ওর দিকে তাকাইলো, তাকাই বললো, ইসলাম মানে শান্তির ধর্ম। তুমি যদি ইসলামপুর যাইতে চাও, তবে তুমি আমার এই কাবিজ তোমার বাজু বন্ধে ধারণ করো। দেখবে তুমি তোমার মন্দিরে মকসুদে পৌঁছে গেছো। এরপর গেল, ওই লোক গেল পুলিশরা, ওইখানে সর্বক্ষণই আপনার গণজাগরণের স্থান। সে এক লোক বক্তৃতা দিচ্ছে আর কি, যে ভাই সব আপনাদের সকল সমস্যার সমাধান আমি করে দেবো। আপনাদের যদি কোনো সমস্যা থাকে শুধু আমাদেরকে বলবেন, আমাদের দল ছাড়া আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। ওই লোকের কাছে গেল, ওই তো ফোনই পাইছি। ওর পাঞ্জাবি টান দিয়ে বললো, যে মিয়া ভাই, আমি তো ইসলামপুর যেতে চাই। হঠাৎ করে বক্তা তাকে ধরে ফেললো, ধরে বললো যে, দেখে এই অসহায় লোক ইসলামপুর যাইতে যায়, কিন্তু তাকে যাইতে দেওয়া হচ্ছে না। এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী এই বর্তমান সরকার। মানে যত দোষ পূর্ণাঙ্গ বোঝাচ্ছি। আমি আজাদ ভিশন ওয়েবসাইট টেলিভিশন যে কাজ করছেন সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরবার জন্য, তার কাজের জন্য তাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। এবং আমি বিশ্বাস যারা এই ভিশন দেখবেন তারা নিজেরা যেমন এটা দেখবেন, সেই সাথে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের বলবেন আজাদ সাহেবের এই কাজটা দেখবার জন্য। এবং আমি তাকে আরও উৎসাহিত করব যাতে তিনি তার এই ভালো কাজ ভবিষ্যতে আরও ভালো করে করবার চেষ্টা করেন। ধন্যবাদ। নমস্কার, আদাব, বাপ্পি লাহিড়ী, আপনাদের বাপিদা। আজাদ আমার ভীষণ প্রিয় ক্যামেরাম্যান, যিনি আমার এই ভিডিওতে অনেক কাজ করেছেন। আটলান্টিক সিটিতে গেছেন, আমার ওখানে শুটিং চলছিল, গানের ATN বাংলার প্রোগ্রাম ছিল, সেখানেও উনি শুটিং করেছেন আমার এই মাই লাভ অ্যালবামে। আপনারা নিশ্চয়ই দেখবেন। থ্যাংকস টু আজাদ এগেন। ধন্যবাদ। ব্যস্ত নগরে শত ব্যস্ততা ঘিরে, তবুও এই দেহে আজও আছে প্রাণ। হেসে খেলে আমরা গেয়ে যাবই জীবনের গান। ঢাকা ক্লাব। আপনারা সবাই শো টাইম মিউজিক তারকা কনসার্ট দেখছেন আজাদ ভিশনে। আজাদ ভিশনের ঠিকানা www.azadvision.com। এর আগে অফকোর্স আপনাদের ইউটিউবে আসতে হবে। আর আজাদ ভিশন বাঙালি সংস্কৃতির সব কিছু ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করে প্রতিদিন নিউ ইয়র্ক থেকে। ধন্যবাদ আপনাদের।